গল্পের শুরুতেই আমরা দেখি কিছু সায়েন্টিস্ট আর আর্মি অফিসারদের যাদের পাঠানো হয়েছে এক অদ্ভুতুরে আইল্যান্ডে। ভাইরে ভাই, জায়গাটা দেখলেই গা ছমছম করে। সিন কাট করে আমরা দেখি একটা হেলিকপ্টার পাইলটকে, বেচারা ওই রহস্যময় দ্বীপে একা দাঁড়িয়ে। হঠাৎ কিসের যেন আওয়াজ, ফিসফিসানি আর পায়ের শব্দ। পাইলট তো ভয়েই শেষ, কাঁপতে কাঁপতে বন্দুক বের করে এগিয়ে গেল, কিন্তু সামনে যা দেখল তা দেখে তার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। মাটিতে পড়ে আছে একটা বন্দুক, কিন্তু এটা যেন তেন বন্দুক নয়, এটা হুবহু তার নিজের বন্দুকের মতোই। সেম মডেল, সেম স্ক্র্যাচ, এমনকি সিরিয়াল নাম্বারও এক। মানে এটা কি করে সম্ভব? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে নাকি? পাইলট কিছু বোঝার আগেই ধুম, পেছন থেকে কেউ একজন এসে তাকে নৃশংসভাবে মেরে ফেলল। আর মজার নাকি ভয়ের ব্যাপার হলো, ওই খুনির কাপড় চোপড়ও একদম পাইলটের মতোই ছিল, যেন সে নিজেকেই নিজে মারল। খুনি পাইলটের ব্যাগ নিয়ে হেলিকপ্টারে উঠে পালানোর চেষ্টা করল, কিন্তু বিধিবাম, হেলিকপ্টার যেই না আকাশে উঠল, দুম করে এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেল। আসলে পুরো দ্বীপটা এক ভয়ঙ্কর এনার্জি দিয়ে ঘেরা। ব্যাস, হেলিকপ্টার ফেটে আগুনের গোলা হয়ে গেল। সোজা কথায়, এই দ্বীপ থেকে বেরোনো কোনো রাস্তা নেই বস। গল্প এবার ফ্ল্যাশব্যাক করে চলে যায় স্যান ফ্রান্সিসকো শহরে। এখানে আমরা দেখি এডিসন নামের এক এক্স মিলিটারি মহিলাকে। সে এসেছে চেজ নামের এক লোকের সাথে দেখা করতে। এডিসন চেজকে এক খতরনাক মিশনের অফার দেয়। এডিসন সোজাসুজি বলে, দেখো বাপু, আমরা তোমার সব জানি, তুমি আগে মিলিটারিতে ছিলে, কিন্তু এক মিশনে ফেল করে তোমাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। সরকারি খাতায় তোমার নামও নেই, মানে তুমি জিন্দা না মরা কারোর কিচ্ছু যায় আসে না। আর ঠিক এই কারণেই এডিসন তাকে চায়। চেজ জিজ্ঞেস করল, কাজটা কি বস? এডিসন বলল, তেমন কিছু না, শুধু একটা দ্বীপে গিয়ে বসের মেয়ে স্টেসিকে উদ্ধার করতে হবে। বিনিময়ে পাবে কোটি কোটি টাকা, এত টাকা যে বাকি জীবন শুয়ে বসে কাটাতে পারবে। টাকার গন্ধ পেয়ে চেজ আর কোনো প্রশ্ন করল না। পকেটে গড়ের মাঠ থাকলে কে আর লজিক খোঁজে, সে রাজি হয়ে গেল। এরপর এডিসন খুঁজে বের করল রাস্ককে। রাস্ক হল মার্শাল আর্টস এক্সপার্ট, কিন্তু বেচারার কপাল পোড়া, তার পুরো পরিবার এক দুর্ঘটনায় মারা গেছে। তাই সে এখন শুধু সুইসাইডাল মেশানই খোঁজে। টাকার অফার শুনে সে রাজি। পরের দিন এক প্রাইভেট এয়ারবেসে পুরো টিম জড়ো হলো। এখন টিমে মোট 6 জন। এডিসন প্ল্যান বোঝাতে শুরু করল। দ্বীপে দুটো রিসার্চ সেন্টার আছে, নর্থ আর সাউথ। প্ল্যান হলো ওরা মাঝখানে নামবে, তারপর 2 ভাগে ভাগ হয়ে স্টেসিকে খুঁজবে। সাউথ টিমে থাকবে এডিসন, চেস আর ডেক্স, আর নর্থ টিমে যাবে রাস্ক, কোল্ট, যে কিনা ভারী হাতিয়ার চালাতে ওস্তাদ, আর ট্যাগ, যে ড্রোন আর মেশিনের জাদুকর। মিশন শুরুর আগে আমরা দেখি ট্যাগ একা বসে তার মেয়ের ছবি দেখছে। ইমোশনাল সিন। তার বউ মারা গেছে, আর মেয়ে এক কঠিন অসুখে ভুগছে। চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার, তাই ট্যাগ নিজের জান বাজি রেখে এই মিশনে এসেছে। সত্যিকারের বাবা একেই বলে। কিছুক্ষণ পর পুরো টিম যখন গল্প করছিল, তখন এক অদ্ভুত ব্যাপার খেয়াল করল সবাই। আরে, এদের কারোরই তো কেউ নেই, না মা বাবা, না বউ বাচ্চা, সবাই একদম একা। এটা কি কাকতাড়ীয়, নাকি কোম্পানি জেনে বুঝেই এমন লোক বেছেছে যাদের মরলে কেউ কাদার নেই? সবার মনে সন্দেহ দানা বাঁধল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হেলিকপ্টার উড়ে চলেছে ওই মরণ ফাঁদ দ্বীপের দিকে। 15 ঘন্টার জার্নি শেষে ওরা পৌঁছল। প্ল্যান মতো 2 টিম আলাদা হয়ে গেল। সাউথ টিম অর্থাৎ এডিসন, চেজ আর ডেক্স একটু এগোতেই থমকে গেল। সামনে যা দৃশ্য তা দেখলে প্যান্ট ভিজে যাবে। চারদিকে লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সাধারণ মৃত্যু নয়, মনে হচ্ছে কোনো বুনো জানোয়ার বা রাক্ষস ওদের ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। এডিসন রেডিওতে অন্য টিমকে কল করার চেষ্টা করল, কিন্তু নো সিগন্যাল। রেডিও পুরোপুরি ডেড। ডেক্স তখন তার ডায়েরি বের করে নোট নেওয়া শুরু করল। তার একটা বদ অভ্যেস আছে, টেনশন হলেই সে ডায়েরি লেখে। অন্যদিকে নর্থ টিম অর্থাৎ রাস্ক, ট্যাগ আর কোল্ট জঙ্গলের ভেতর দিয়ে এগোচ্ছে। হঠাৎ রাস্কের নজর গেল গাছের ডালে বাঁধা এক দড়ির দিকে। দড়িটা পুরনো, কিন্তু গিঁটটা দেখে রাস্কের মাথা ঘুরে গেল। সে বলল, আরে, এই গিঁট তো আমিই বেঁধেছি বলে মনে হচ্ছে, কিন্তু সে তো আজই প্রথম দ্বীপে এলো, তাহলে এটা বাঁধল কবে? কনফিউশন ইজ অন। ওদিকে সাউথ টিম আরও লাশ খুঁজে পেল। একটা লাশের হাতে একটা ঘড়ি ছিল। ডেক্স ঘড়িটা খুলে দেখল, আর তার তো আত্মারাম খাঁচা ছাড়া। এই ঘড়ি তো হুবহু তার নিজের ঘড়ির মতোই। সেম ব্র্যান্ড, সেম ডিজাইন, এমনকি কাচের উপরে দাগটাও সেম। চেস তাকে শান্ত করার চেষ্টা করল। বাদ দে ভাই, চাইনিজ কপি হবে। কিন্তু লাশের মুখ চেনা যাচ্ছিল না, তাই ভয়টা রয়ে গেল। গল্প আবার ফেরে সেই পাইলটের কাছে। আমরা জানতে পারি পাইলটকে যে মেরেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল এক মিউটেটেড দানব। কিন্তু আসল টুইস্ট হলো, ওই দানবটা আসলে পাইলট নিজেই ছিল। মানে ফিউচারের পাইলট যে মিউটেশনে দানব হয়ে গেছে, আর অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে সে মারা যায়। মানে এই দ্বীপ হলো একটা টাইম লুপের জেলখানা। সাউথ টিম জঙ্গলে হঠাৎ এক জ্যান্ত মানুষকে খুঁজে পেল। সে নিজেকে ডক্টর ইয়াং বলে পরিচয় দিল।
সে বলল, আমি তো আজ সকালেই আমার টিম নিয়ে এসেছি, কিন্তু এসেই দেখি সব ধ্বংস হয়ে গেছে। এডিসন অবাক, তাদের আগে তো কেউ আসার কথা ছিল না। ওরা স্টেসির কথা জিজ্ঞেস করতেই ডক্টর তাদের একটা বিল্ডিংয়ে নিয়ে গেল। সেখানে মেঝেতে পড়েছিল এক ভয়ঙ্কর লাশ। ডক্টর বলল, এটাই স্টেসি। সবাই শকড, যাকে বাঁচাতে এলো তার তো কবেই পটল তুলেছে। এডিসন ভাবল, শালা এখন টাকাটা পাবো তো। লাশটাকেই প্রমাণ হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিল তারা। কিন্তু আসল খেলা শুরু হলো তখন, যখন ডক্টর ইয়াং নিজের ব্যাগ থেকে একটা ডায়েরি বের করল। ওটা দেখতে হুবহু ডেক্সের ডায়েরির মতোই। ডেক্স পাতা উল্টে দেখল, আগামীকাল কি কি ঘটবে সব সেখানে লেখা, আর হাতের লেখাটাও ডেক্সের নিজের আখ্যালে। ডেক্স তো পাগল হয়ে যাওয়ার জোগাড়। ভাই, আমি তো আজই এলাম, ফিউচারের কথা লিখলাম কবে? রাত নেমে এলো। নর্থ টিম অর্থাৎ রাস্ক, ট্যাগ আর কোল্ট জঙ্গলে আগুন জ্বালিয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত শব্দ। সবাই বন্দুক তাক করল। কিছু বুঝতে না পারেই এক বিশাল দানব এসে ট্যাগকে ছোঁ মেরে টেনে নিয়ে গেল। ট্যাগ চিৎকার করে পেছনে তাকিয়ে দেখল এক ভয়ঙ্কর জানোয়ার তাকে কামড়াতে আসছে। ঠিক সময় রাস্ক হিরোর মতো এন্ট্রি নিয়ে গুলি করে ট্যাগকে বাঁচালো। কিন্তু পিকচার আভে বাকি মেরে দোস্ত। কোল্ট একটু দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ আরেক দানব এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। আর এই দানবটা দেখতে অন্য কেউ নয়, হুবহু কোল্টের মতোই, যেন সে আয়নায় নিজেকে দেখছে, কিন্তু এক ভয়ঙ্কর রূপে। এরপর কি হবে? ওরা কি নিজেরই হামসকলের হাতে মরবে, নাকি এই টাইম লুপ থেকে বেরোতে পারবে? শুরুতেই যা ঘটল তা দেখে তো কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড়। সেই একই চেহারা, গায়ে সেই একই জামাকাপড়। বেচারা কোল্ট কিছু বুঝে ওঠার আগেই তার নিজেরই এক হাংসকল বা ডুপ্লিকেট এসে সোজা ছুরি বসিয়ে দিল তার বুকে, আর তাকে ওপারে পাঠিয়ে দিল। পাশেই দাঁড়িয়েছিল রাস্কার ট্যাগ। ভয়ে তাদের অবস্থা টাইট। তারা তো বিশ্বাসই করতে পারছিল না চোখের সামনে এটা কি দেখল। এখন প্রশ্ন হলো, ভাই, কোল্টের এই দ্বিতীয় রূপ এলো কোথা থেকে? আর এই জঙ্গলি জানোয়ারের মতো দেখতে লোকগুলোই বা কারা? এই আজব দ্বীপে মানুষের ডুপ্লিকেট, ডায়েরি, ঘড়ি, এমনকি সব জিনিসেরই নকল কপি কেন পাওয়া যাচ্ছে? মানে সোজা কথায়, ডাল মে কুছ কালা নেহি, পুরা ডাল হি কালা হ্যায়। এখানে ভয়ানক কিছু একটা তো চলছে বস। ওদিকে অন্য ক্যাম্পে এডিসনের টিম ডেক্সের দ্বিতীয় ডায়েরিটা পড়ছিল। আরে ভাই, এটা সাধারণ ডায়েরি নয়, এটা হলো ফিউচার ডায়েরি। মানে আগামীকাল কি হবে তা আজকেই লেখা আছে। সেখানে লেখা ছিল যে স্টেসি, যাকে গতকাল মরা অবস্থায় পাওয়া গিয়েছিল, সে নাকি পরের দিন জ্যান্ত হইলাবে। সবাই ভাবল, ধুর, এসব গাঁজাখুরি গল্প। কিন্তু পরদিন সকালে যেই সূর্য উঠল, দেখা গেল স্টেসি দিব্যি বেঁচে আছে। সে শ্বাস নিচ্ছে, বকবক করছে। এসব দেখে এডিসন আর বাকিদের তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। তারা নিজের চোখে তার লাশ দেখেছিল, কিন্তু এখন তার গায়ে একটা আঁচড়ের দাগও নেই। মানে পুরো ভেলকিবাজি। দ্বীপের অন্য প্রান্তে রাস্কার ট্যাগ নর্থ ক্যাম্প পর্যন্ত পৌঁছে গিয়েছিল। জায়গাটা একদম শ্মশানের মতো খালি, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, কিন্তু প্রাণের কোনো চিহ্ন নেই। তখন রাস্ক ভাবল, দেখি তো পুরনো ওয়াকি টকিটা চলে কিনা। কপাল ভালো, ওটা কাজ করে গেল, কারণ এডিসনের ক্যাম্পে আর একটা ওয়াকি টকি ছিল। অবশেষে দুই টিমের মধ্যে কথা হলো। রাস্ক বলল, ভাইরে, এই দ্বীপে বড় অদ্ভুত সব পাবলিক আছে। এরা মানুষ না, জানোয়ার। আর কাল রাতে এমনই এক জানোয়ারের হামলায় কোল্ড পটল তুলেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? এই শয়তানগুলো দেখতে হুবহু আমাদের মতো। শুনে এডিসনও নিজের তরফ থেকে বোমা ফাটালো। সে বলল, আমরাও কম যাই না ভাই। আমরা কাল স্টেসিকে মরা পেয়েছিলাম, আজ সকালে দেখি সে জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে। এবার দুই টিমই বুঝে গেল এই দ্বীপটা তাদের চিন্তার চেয়েও অনেক বেশি ভয়ানক আর গোলকধাঁধায় ভরা। টেন্টের বাইরে স্টেসি ডেক্সের সাথে বসে পুরনো কাসুন্দি ঘাটছিল। সে বলল, ৩ দিন আগে সে তার রিসার্চ টিমের সাথে এখানে এসেছিল। তাদের একটা এক্সপেরিমেন্ট পুরো ঘেটে যায়। মানুষগুলো বদলাতে শুরু করে, আর একে অপরের ওপর কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে। তারা পালাতে চেয়েছিল, কিন্তু বুঝল তারা ফাঁদে পড়ে গেছে। সোজা কথায় এই দ্বীপ হলো आओगे तो अपनी मर्जी से, जाओगे तो ऊपर वाले की मर्जी से টাইপের জায়গা। ডেক্স যখন জিজ্ঞেস করল, তুমি বাঁচলে কি করে? তখন স্টেসি মাথা নিচু করে বলল, আমি তো বাঁচিনি। কাল রাতে এক জানোয়ার আমাকে মেরে ফেলেছিল। আমার সব মনে আছে, কিন্তু সকালে উঠে দেখি আমি জানত। কিভাবে কি হলো আমি নিজেও জানি না। ওদিকে ক্যাম্পের ভেতরে ডক্টর ইয়াং চুপচাপ ডেক্সের ডায়েরি পড়ে শেষ করে ফেলেছে। পড়ার পর তার মুখটা হয়ে গেল অমাবস্যার চাঁদের মতো গম্ভীর। সে সবাইকে বলল, বস, আমি বুঝে গেছি এখানে কি চলছে। সবাই তো কৌতূহলী হয়ে তাকে ধীরে ধরল। ডক্টর ইয়াং একটা লম্বা শ্বাস নিয়ে বলল, এই দ্বীপটা হলো ওয়ার্ম হোল দিয়ে ভর্তি। সোজা বাংলায় এখানে সময়ের চাদরে ফুটো আছে, যার ভেতর দিয়ে সময় আগে পিছে করা যায়। এখানে সময় সোজা পথে চলে না, বরং ৭২ ঘণ্টা বা ৩ দিন পর্যন্ত চলে, তারপর আবার সব রিসেট হয়ে প্রথম থেকে শুরু হয়। মানে আমরা একটা টাইম লুপে ফেঁসে গেছি বন্ধুরা। শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। ডক্টর ইয়াং আরও বলল, প্রতিবার যখন এই চক্কর নতুন করে শুরু হয়, আগের বারের কিছু জিনিস পরের বারে চলে আসে।
তাই আমরা এক্সট্রা ঘড়ি, ভবিষ্যতের ডায়েরি আর সেই দড়ি খুঁজে পেয়েছি। এগুলো সব আমাদেরই পুরনো ভার্সনরা রেখে গেছে। এবার সবাই বুঝল তারা এখানে প্রথমবার আসেনি, আগেও এসেছে, বহুবার এসেছে, আর প্রতি 3 দিন পর পর এডিসন আর তার টিম আবার নতুন করে এই দ্বীপে ল্যান্ড করে। তারা ভাবে তারা প্রথমবার এসেছে, কিন্তু আসলে তারা এই সময়ের মায়াজালে বন্দী। চেজ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তাহলে আমাদের বাকি রূপগুলো গেল কই? ডক্টর ইয়াং করুণ মুখে বলল, বেশিরভাগই মরে ভূত হয়ে গেছে। আমি তাদের লাশ দেখেছি। তাদের মুখ এমনভাবে বিকৃত করা হয়েছে যাতে চেনা না যায়, কিন্তু বিশ্বাস করো, ওগুলো তোমরাই ছিলে। এরপর ডক্টর ইয়াং যে সত্যটা বলল সেটা শুনে সবার রক্ত হিম হয়ে গেল। সে বলল, সবাই মারা যায়নি। যারা 3 দিনের বেশি এই দ্বীপে টিকে থাকে, এই দ্বীপের অদ্ভুত শক্তির কারণে তারা পাগল হয়ে যায়, শরীর বদলে যায়। মানে তোমরা যাদের সাথে লড়াই করছো সেই জানোয়ারগুলো অন্য কেউ নয়, ওগুলো তোমরাই, তোমাদেরই বিগড়ে যাওয়া পুরনো রূপ। ডেক্স কাপা কাপা গলায় বলল, মানে পুরো দ্বীপটাই একটা লুপে আটকে আছে, আর আমরাও? ঠিক সেই সময় জঙ্গল থেকে অদ্ভুত গর্জন আর চিৎকার শোনা গেল। সেই মিউটেন্ট বা জানোয়ারের দল ক্যাম্প ঘিরে ফেলছে। ওদিকে রাস্ক আর ট্যাগ রেডিওতে এসব শুনছিল, কিন্তু হঠাৎ তাদের ওপরও সেই হামসকলরা হামলা করে বসল। ডেক্সের ডায়েরির কথা সত্যি হতে শুরু করল। নিজেরই ভয়ানক রূপের সাথে লড়াই করাটা বেশ অদ্ভুত, কিন্তু জীবন বাঁচাতে হলে তো ফাইট করতেই হবে। এডিসনের টিমের ওপরও হামলা হলো। চেজ নিজের মতো দেখতে একজনকে গুলি করতে পারছিল না, হাত কাঁপছিল। তখন এডিসন চেঁচিয়ে বলল, ওটা তুমি নও, ওটা একটা দানব, আমাদের বাঁচতে হবে। শেষমেশ মাথায় গুলি করে তারা সেই আপদ বিদায় করল। পরিস্থিতি আরও খারাপ হলো যখন স্টেসি, যাকে তারা নিজেদের দলের ভাবছিল, হঠাৎ রূপ বদলাতে শুরু করল। এক্সপেরিমেন্টের সাইড এফেক্ট তার ওপরও শুরু হয়ে গেছে। সে আচমকা ডেক্সের ওপর হামলা করল। চেজ গুলি চালালো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ডেক্স মারা গেল। দিন গড়িয়ে রাত হলো, তারা শুধু বাঁচার জন্য লড়াই করে গেল। অবশেষে রাস্ক অনেক কষ্টে বাইরের কোম্পানির বেসে যোগাযোগ করল। সে মিথ্যে বলল যে স্টেসি বেঁচে আছে, যাতে কোম্পানি রেস্কিউ টিম পাঠায়। কিন্তু সে জানত, কোম্পানি সব জানে। তারা জানত স্টেসি মরে গেছে, তারা জানত এই দ্বীপ 3 দিনের লুপে আটকে আছে। তারা ইচ্ছে করেই এই টিমকে গিনিপিগ হিসেবে পাঠিয়েছিল এক্সপেরিমেন্টের জন্য। এমন সব এটিম লোক বেঁচেছিল যাদের জন্য কাঁদার কেউ নেই। কি শয়তান কোম্পানি রে বাবা! কোম্পানির গোপন প্ল্যান জানা গেল। আগামী 12 ঘন্টার মধ্যে তারা পুরো দ্বীপে বোমা মেরে উড়িয়ে দেবে, যাতে এই ভাইরাস বাইরে না ছড়ায়। মানে হাতে সময় নেই, আর বাঁচার রাস্তা একটাই, নিজেদেরই পালাতে হবে। রাস্ক আর ট্যাগ রেডিওতে সবাইকে সব জানালো, কিন্তু সমস্যা হলো তাদের হেলিকপ্টার তো আগেই ধোঁয়া হয়ে গেছে। যখন সব আশা শেষ, তখন রাস্কের মাথায় একটা অদ্ভুত স্মৃতি এলো। সে ভবিষ্যতের স্মৃতি দেখতে পাচ্ছিল, কারণ এখানে সময় উল্টো চলে। সে মনে করতে পারল দ্বীপের এক কিনারায় একটা ছোট নৌকা লুকানো আছে। ব্যাস, পরদিন সকালে 2 টিম সেই নৌকার দিকে ছুটল। এডিসনের টিম কাছে ছিল, তাই তারা আগে পৌঁছে গেল। কিন্তু রাস্ক আর ট্যাগ অনেক দূরে ছিল, এবং তারা সমানে জানোয়ারদের সাথে ফাইট করছিল। গুলি প্রায় শেষ, শরীর ক্লান্ত, তবুও তারা লড়ছিল। দুর্ভাগ্যবশত ট্যাগকে তার নিজেরই এক ভয়ানক রূপ মেরে ফেলল। রাস্কের বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে। সে প্রতিজ্ঞা করল, যদি বেঁচে ফেরে তাহলে ট্যাগের মেয়েকে খুঁজে বের করে তার খেয়াল রাখবে। কিন্তু বিপদ পিছু ছাড়ে না। রাস্কের সামনে তার নিজেরই এক ডুপ্লিকেট বন্দুক তাক করে দাঁড়ালো। মনে হলো সব শেষ, কিন্তু ঠিক সময় হিরোর মতো এন্ট্রি নিল চেজ। সে ওই মিউটেন্টকে গুলি করে রাস্ককে বাঁচালো। কিন্তু পানানোর সময় রাস্ক একটা ফাঁদে পা দিল, আর কাঠের একটা বিশাল সূচালো খুঁটি তার পেট এফোরফোর করে দিল। সে আর নড়তে পারবে না। ওদিকে 12 ঘন্টা শেষ, বোমাবাজি শুরু হয়ে গেছে। রাস্ক বুঝল তার সময় শেষ। সে চেজকে বলল, ভাই তুই যা, নিজেকে বাঁচা। চেজ ভারী মনে রাস্ককে তার বন্দুকটা দিয়ে বিদায় জানিয়ে নৌকার দিকে দৌড় দিল। ডক্টর ইয়াং বোমাবাজি দিচ্ছিল আর এডিসনকে তাড়া দিচ্ছিল পালানোর জন্য, কিন্তু এডিসন তার বন্ধুদের ছেড়ে যেতে রাজি ছিল না। অগত্যে ডক্টর ইয়াং তাকে অজ্ঞান করে একাই নৌকা চালু করল। কিন্তু কপাল ভালো, চেজ ঠিক সময় পৌঁছে লাফ দিয়ে নৌকার পেছনের দড়ি ধরে ঝুলে পড়ল। এডিসনের জ্ঞান ফিরতেই সে দেখে এক ভয়ানক দৃশ্য। ডক্টর ইয়াং এখন বদলাতে শুরু করেছে। সে সবচেয়ে বেশি সময় দ্বীপে ছিল, তাই 3 দিন পেরোতেই সে দানব হয়ে গেল। তার চোখ জ্বলছে, মুখ বেঁকে গেছে। সে এডিসনকে মারতে গেল। ঠিক সেই মুহূর্তে ধরাম একটা গুলির আওয়াজ। আর কেউ নয়, আমাদের হিরোর রাস্ক। জ্বলন্ত দ্বীপে শুয়ে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে তার শেষ গুলিটা চালিয়ে ডক্টর ইয়াংকে শেষ করল এবং এডিসনের প্রাণ বাঁচাল। পর মুহূর্তেই এক বিশাল বিস্ফোরণে রাস্ক হারিয়ে গেল। সেলিউট তোমায় বন্ধু। নৌকায় এখন শুধু চেজ আর এডিসন। আগুনের লেলিহান শিখা আর ধ্বংসের মাঝখান দিয়ে তারা এগিয়ে চলল। যেখানে হেলিকপ্টার ধ্বংস হয়েছিল, সেই পথ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের কারণে ওয়ার্ম হোলগুলো একটু নড়ে গিয়েছিল, আর সেই ফাঁকে একটা সেফ প্যাসেজ তৈরি হলো। সেই পথ দিয়ে চেজ আর এডিসন কুলোমতে দ্বীপ থেকে বেরিয়ে এলো। তো বন্ধুরা, কেমন লাগলো এই টানটান উত্তেজনার গল্প? বেঁচে তো ফিরল দুজন, কিন্তু এই ট্রমা কি তারা কোনোদিন ভুলতে পারবে?